তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তিনি একেবারে শপথ নিয়েছিলেন এবং গোটা দেশবাসীকে জানিয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এবার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং সেটা তিনি কতটা নিয়ে আসতে পেরেছেন সেটা কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তারই মধ্যে এবার সেনাবাহিনী তারা মাঠে যে সমস্ত সেনাবাহিনী ছিল বাংলাদেশে তাদেরকে এবার ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় যে সেনাবাহিনী কেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নিল, সত্যি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে নাকি যে গুজব বা যে প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা নজর রাখবো যে সাদ্দাম হোসেন অর্থাৎ ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন তিনি এবার হুঙ্কার দিচ্ছেন যদি বিএনপি তাদেরকে এবার নিষিদ্ধ করে দেওয়া হয়, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, অর্থাৎ এই যে নিষিদ্ধ করে দেওয়া যে ধারাবাহিকতা সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হয়ে আসছে এবং এটা কতদিন থাকবে এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। সেদিকেও আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে যে সংকটময় পরিস্থিতি একাধিক ক্ষেত্রে হয়েছে সেটা কতটা নিয়ন্ত্রণে আসা গিয়েছে এবং তারেক রহমানের সরকারি বা কিভাবে দেশ চালাচ্ছে বা পরিচালনা করছে সেদিকে নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো দুই দেশের সম্পর্কের সমীকরণ এখন কোন পর্যায়ে রয়েছে সেদিকে নজর রাখবো। পাশাপাশি আমরা নজর রাখবো বাংলাদেশে কিন্তু এবার একটা নতুন দৃষ্টান্ত দেখা গিয়েছে যে কোনো রকম ভুয়ো মামলা করলে বা কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা করলে সেই মামলাকারীকে এবার কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং তাদেরকে জরিমানা ঘোষণা করছে আদালত, এবং যেটা একটা নজিরবিহীন বা দৃষ্টান্ত স্থাপন হচ্ছে বাংলাদেশে, সেটা নিয়েও কিন্তু প্রবল আলোচনা চলছে। সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। অঙ্গ ছিল কলিঙ্গ ছিল, এবার হাতের মুঠোয় এলো বঙ্গ। বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় বিপুল জনাদেশে এবার ক্ষমতায় বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠভাবে 200-ও বেশি আসনে জিতে এবার বাংলায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। পড়শি রাজ্য অসমে এবারও ফুটেছে পদ্ম। হেমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত করেছেন অসমের বাসিন্দারা। এখন প্রশ্ন হলো বিজেপির এই জয়ের সীমান্তে কি ভাবে নজরদারি আরো বাড়াবে বিজেপি? বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে থাকে সীমান্তবর্তী এলাকাগুলি। বিএসএফ এর সঙ্গে দীর্ঘদিন ধরেই নানা সংঘাতে জড়িয়েছে আগের তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর সীমান্ত সুরক্ষায় তাহলে কিভাবে সেখান দিয়ে অনুপ্রবেশ করছে, কেন বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারছে না, এই দাবি বহুবার করেছেন মমতা। পাল্টা বিজেপির দাবি ছিল মমতার সরকার অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের দিনের পর দিন তোষণ করে আসছে, যার ফলে বাংলার চেহারাও হতে পারে বাংলাদেশের মতো। হিন্দুদের অস্তিত্ব দিন দিন সংকটে পড়ছে, আর এই দাবি এবার প্রচার করেছে বিজেপি নেতারা, আর তাতেই এসেছে সাফল্য। সীমান্তের সব এলাকায় আগামী 45 দিনের মধ্যে কাঁটাতার বসানো হবে বলে আগাম ঘোষণাও করেছিল দিল্লি। রাজ্যের এমন অনেক সীমান্তবর্তী এলাকা রয়েছে যেখানে কাঁটাতার নেই, ফলে ওইসব এলাকা দিয়ে চোরা পথে হয় অনুপ্রবেশ, আর এখানেই এবার শক্ত হচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু বাংলায় নয়, অসম, মিজোরামের মতো রাজ্যগুলির সীমান্ত ঘেঁষা অঞ্চলে সীমান্ত সুরক্ষা নিয়ে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এখানেই চিন্তায় বাংলাদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি সরকার গড়লে আগামী 45 দিনের ভেতর সীমান্তের সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া হবে। অর্থাৎ এই বার্তা বাংলাদেশের পক্ষেও কিছুটা চাপের। তাদের পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে বলা যে সীমান্তে এবার থেকে সন্ত্রাসবাদী কার্যক্রম চালালে তার পরিণাম হবে ভয়ঙ্কর। নিঃসন্দেহে দিল্লির এই বার্তা যে ইসলামপন্থী জামায়াতিদের তার বলার অপেক্ষা রাখে না। শাহের আরো অভিযোগ ছিল বাংলা ইচ্ছে করে সীমান্তে বাংলাদেশিদের মুক্তাঞ্চল বানিয়ে রাখছে, যাতে তাদের ভুয়ো ভোটার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারে। কাঁটাতার বসাতে তৃণমূল অনেক জায়গাতেই জমি দিতে চাইছে না, এমন বিস্ফোরক অভিযোগও করেছিলেন শাহ। তবে শাহ বা মোদীর এইসব অভিযোগ কানে নেয়নি তৎকালীন শাসক দল। অন্যদিকে অসমে এবার পদ্ম ফুল ফুটল। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি বাংলা ক্ষমতায় বিজেপি সরকারের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার থেকে বাংলা, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা এই 5 রাজ্যের সরকার চালাবে বিজেপি। অর্থাৎ এই 5 রাজ্যের যেখানে সীমান্ত সুরক্ষাও বিজেপির হাতে থাকবে। আর এই কথা বলাই বাহুল্য যে ওই রাজ্যগুলির সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারি বসানো বা নজরদারি আরো অনেক বেশি বাড়াতে চলেছে দিল্লি, যার রিমোট কন্ট্রোল থাকবে সরাসরি মোদি বা শাহের হাতে। ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যেখানে নিরাপত্তাও আরো আঁটোসাঁটো করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই চিকেন স্নেক। তবে এর অন্য প্রশ্নও রয়েছে, কিভাবে মাত্র 45 দিনেই আইনি জটিলতা কাটিয়ে সীমান্তের জমি অধিগ্রহণ করা হবে বা কাঁটাতার দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুর্গম বা নদীপথ এলাকাগুলিতে কিভাবে কাঁটাতার বসানো যাবে, সব মিলিয়ে অমিত শাহের এই প্রতিশ্রুতি কতখানি পূরণ হয় সেটা এখন দেখার। বঙ্গের বিধানসভা ভোটে এবার পরিবর্তনের পদ্ম। খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া ঝড়ে ছারখার মমতা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন তো হয়নি, উল্টে হয়েছে ভরাডুবি। পরপর তিনবারের মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এখন শুধুই প্রাক্তন। ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে হেরেছেন সুপ্রিমো মমতা। ভরাডুবির পর দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এখন নিশানায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপোকে ঘিরে প্রশ্ন, কেন দলে তিনি কর্পোরেট কালচার আনলেন? এটা না আনলে হয়তো গ্রামের আসনগুলি ধরে রাখতে পারত তৃণমূল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। তৃণমূলের কাছে এই শোচনীয় হারের নেপথ্যের কারণ একাধিক। রাজনীতির কারবারিরা বলছেন অতিরিক্ত ঔদ্ধত্য, দুর্নীতি, মিথ্যাচার, শিল্পের খরা, তোলাবাজি, সিন্ডিকেটের রমরমা, মাফিয়ারাজি শেষ করে দিল তৃণমূলকে। এই নিয়ে বাংলাদেশের মানচিত্র নামে অনলাইন রাজনৈতিক আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী। তার মতে তৃণমূল সরকারের পতনের অন্যতম বড় কারণ সংখ্যালঘু তোষণ। মুসলিমদের প্রতি অতিরিক্ত সমর্থনই কাল হলো মমতার। চন্দন জানিয়েছেন ভারতের জনসংখ্যার 28% মুসলিম। তাদের তোষণ করেই একের পর এক নির্বাচনী বৈতরণী পার করেছেন মমতা। বিজেপি প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছিল, যে তাদের ভোট ব্যাংক টানতে কাজে দিয়েছিল, জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক। তার আরো দাবি, তৃণমূলকে কিছুটা ধাক্কা দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। বাবরি মসজিদের দাবি তুলে 2টি আসন পেয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করেছেন তিনি। এক্ষেত্রে কিছুটা বাংলাদেশ মডেলকে সামনে রেখেছেন চন্দন। যেভাবে ইউনুসের জামানা ওপারের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বা তারা খুন হয়েছিলেন, সে কায়দাতেই বাংলা এখন ভোট পরবর্তী সন্ত্রাস বা মব কায়দায় হিংসা চলছে বলে ব্যাখ্যা করেছেন চন্দন। সম্প্রতি লেনিনের মূর্তি ভাঙার বিষয়টিকেও সামনে এনেছেন তিনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও আলোচনা করছেন তিনি। তার কথায় জনসমর্থন রয়েছেন এমন কাউকে বাংলার নতুন মুখ্যমন্ত্রী করবে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, হানাহানি, খুনোখুনি যদি না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সমাজ বিরোধী বা দুষ্কৃতীরা এক বড় সুযোগ পেয়ে যাবে বলে মত চন্দন নন্দীর। কথা উঠেছে পুশব্যাক ইস্যু নিয়েও। এ নিয়ে সিনিয়র সাংবাদিক জানাচ্ছেন, সীমান্তে পুশব্যাকের বিষয়টি করে দেখানোর ক্ষেত্রে যথেষ্ট কঠিন। যাদের পুশব্যাক করা হচ্ছে তারা সত্যি অনুপ্রবেশকারী নাকি ভারতীয় বুঝে ওঠার বিষয়টি সত্যিই কঠিন। ফলে বিজেপি সরকার এত সহজে এই স্পর্শকাতর ইস্যু এখনই হাত দেবে না, জানাচ্ছেন চন্দন। তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও তার দাবি, আপাতত দু দেশ চাইবে না এই গুরুত্বপূর্ণ চুক্তি ভেঙে যাক। ফলে এই চুক্তি যে আগামী দিনে ফলপ্রসূ হবে না, সেটা এখন থেকেই মানতে নারাজ চন্দন। এখানে বিএনপির অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি কি একদিকে চীনকে রেখে ভারতের সঙ্গে কূটনৈতিক খেলা খেলছে? হাসিনা প্রত্যাবর্তন ফেরা নিয়ে তার দাবি। আমার মনে হয় না বিজেপি সরকার এখনই এই নিয়ে মাথা ঘামাবে। যদিও শুভেন্দু অধিকারী হাসিনাকে সমর্থনের কথাই বলেছেন। যতদিন পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হচ্ছে, ততদিন হাসিনা প্রত্যাপন্ন বা প্রত্যাবর্তনের বিষয়টিও ঝুলে থাকবে বলে মত সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর। তার মতে বঙ্গে বিজেপির নেতারা আওয়ামী লীগের নেতৃত্বকে দেশে ফিরে যাওয়া নিয়ে এখনই কোনো পদক্ষেপ করবেন না। আপাতত ভারতেই আওয়ামী লীগের নেতৃত্ব ভারতেই থাকবেন বলে মত তার। কারণ পুরো বিষয়টি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপর অনেকাংশে নির্ভরশীল। সব মিলিয়ে বাংলায় কিভাবে বিজেপি সরকার চালায় সেটাই এখন দরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? এর আগে নাকি ইউনূস সরকারের আমলেই যা চুক্তি হয়েছিল, তাতে আর নতুন করে ঝামেলায় পড়তে হবে না তারেক রহমানকে। কিন্তু সত্যিটা কি তাই? দিন কয়েক ধরেই বাংলাদেশের একের পর এক মন্ত্রীরা এই দ্বিপাক্ষিক চুক্তির হয়ে সওয়াল করছেন। তার মানে এই চুক্তি যে বাংলাদেশের পক্ষে লাভজনক, তাই তারা বোঝাতে চেয়েছেন। কিন্তু আরেক পক্ষের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি করে নিজেকে ট্রাম্প সরকারের চাকর হিসাবে প্রমাণ করেছেন ইউনূস। এখন তার মাসুল দিতে হবে বিএনপি তথা প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি যেখানে শ্রদ্ধাবোধ থাকা দরকার, অর্থাৎ যে চুক্তি হয়েছে তাতে সমর্থন রয়েছে বিএনপি প্রশাসনের। কিন্তু এও প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রথম দিকে এই চুক্তির পক্ষে গলা মেলায়নি বিএনপি? বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন যে অন্য দেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বোঝা যাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে বিভিন্ন শর্তের জালে বেঁধে ফেলা হয়েছে বলে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ 131 আমরা না আমরা 131টাতে শাল বলেছে না, আমরা তো একা এই চুক্তি করি না, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো তার মানে আমরা কি এই সব দেশের থেকে ভালো অবস্থায় আছি বলে আপনি বলবেন? আমি বলবো যে আপনারা সবাই মিলে সাথে দেখেন, সবাই এটা হচ্ছে তুলনামূলক, দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। যুক্তরাষ্ট্রের জন্য মাত্র 6টি শর্তের বিপরীতে বাংলাদেশের জন্য 131টি শর্ত থাকার কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। আর সেই প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে খলিলুর রহমান বলেছেন, মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হওয়া খুব ভালো, যে কোনো চুক্তি নিয়ে মুক্ত আলোচনা হওয়া উচিত। আমরা একাই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশও করেছে। ইন্দোনেশিয়া এরকম 231টি শর্তে রাজি হয়েছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ অন্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পড়লে জিনিসটা ভালো বুঝবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা তুলনা করে দেখুন আমরা কি পেয়েছি আর কি পাইনি। এই আলোচনা ওভাবে হওয়া উচিত। এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের গলাতেও একই সুর। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, চুক্তির কোন ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তার সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী এই কথাগুলো বলেন। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং সেখানে বলা রয়েছে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারেন। বাংলাদেশ কি চুক্তি বাতিলের পথে যাবে এমন প্রশ্নের জবাব সরাসরি দেননি বাণিজ্য মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনার প্রশ্নের একটা স্পষ্ট উত্তর হচ্ছে এই সরকার দেশের মানুষের নির্বাচিত সরকার, দেশের মানুষের প্রতিনিধিত্ব করি আমরা। সব চুক্তির মতো এই চুক্তিতেও সেলফ কেয়ারিং এলিমেন্ট রয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটা ধারা বা একাধিক ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় তার সংশোধনের সুযোগ এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং এটি নিয়ে আপনাদের চিন্তিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। সব মিলিয়ে এখন দেখার যে বাংলাদেশ মার্কিন চুক্তি নিয়ে জল ঠিক কোন দিকে গড়ায়। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কি চাইছেন? তিনি কি চাইছেন যে বাংলাদেশকে পুরোপুরি আমেরিকার চাকর বানিয়ে দিতে? সূত্রে খবর, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি হয়েছে যা ভয়ঙ্করই নয়, বরং বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার জন্য একেবারে যথার্থ। কিন্তু মধ্যপ্রাচ্যকে খুশি করতে গিয়ে আরো এক বিপর্যয় ঘটিয়েছে বাংলাদেশ। আর সেটি হলো মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বিবাদের রাস্তায় হেঁটেছে বাংলাদেশ, যার মাসুল গুনতে হয়েছে তাদেরকে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে আটকে দিয়েছে ইরান। ফলে সারবাহী জাহাজ ফিরে এসেছে, যা বাংলাদেশের কৃষিকাজে ডেকে এনেছে উদ্বেগ। শুধু তাই নয়, আমেরিকাকে খুশি করতে গিয়ে সর্বস্ব বিকিয়েছে একাধিক অত্যাধুনিক বোয়িং বিমান কেনার কথা রয়েছে বাংলাদেশের। আর এর মানেটা হলো চাকর হতে গিয়ে নিজের ঘটিবাটিও ট্রাম্প সরকারের পায়ে দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার। কিন্তু এত সবের পরেও আমেরিকার মন কি পাচ্ছে তারা? সূত্রে খবর, বাংলাদেশের প্রতি এখনো সদয় হতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। আইএমএফ এর তহবিল থেকে বাংলাদেশের ভাগ্যে এখনো পর্যন্ত কিছুই জোটেনি। সূত্রে খবর, বরং তাদের ঋণ মিলবে না বলেই আভাস মিলেছে। আর সেক্ষেত্রে আরো চাপে পড়তে পারে বিএনপি সরকার। ওয়াশিংটনের কাছে ঢাকা এখন স্রেফ টিস্যু পেপার, মানে যখন দরকার তখন ব্যবহার করো, আর হয়ে গেলে ছুঁড়ে ফেলে দাও। দেশে সার নেই পর্যাপ্ত জ্বালানি, আর এইসব সমস্যার মধ্যে সরকারের কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসবের সংকট যদি সরকার না মেটাতে পারে তবে বাংলাদেশের দেউলিয়া হতে বাকি থাকবে না। তাই বাধ্য হয়েই এবার আমেরিকার দালালি ছেড়ে নতুন বন্ধু খুঁজছে বাংলাদেশ। সেদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়েছেন সম্প্রতি। আর এর আগেও চীনে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের একটি টিম। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান 5ই মে থেকে 7ই মে পর্যন্ত বেজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে সফর অনুষ্ঠিত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান। বিএনপি সরকার গঠনের পর এটি চীনের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর। এর আগে গত 20 এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন। তিস্তার জলবন্টন ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। সমস্যাটি সমাধানে 2011 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করা হলেও গত 1.5 দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। ফলে শুষ্ক মৌসুমে ভারত পানি আটকে রাখায় নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হচ্ছে বন্যা এবং নদী ভাঙনের মতো সমস্যা। এই নিয়ে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোই মানুষের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। এ বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে বেজে, কিন্তু ভারতের আপত্তির মুখে প্রকল্পটি মূল পর্বের কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই বিদেশমন্ত্রীর এই চীন সফর কতখানি কার্যকর হয় তা এখন দেখার।